আজকের পর্বে যে তিনটি বাংলা ক্লাসিক উপন্যাস নিয়ে আলোচনা করব, সে তিনটি উপন্যাসেরই একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি উপন্যাসই সার্বিকভাবে বা ব্যক্তিগতভাবে পাঠককে সচেতন হওয়ার বার্তা দেয়। যদি স্বল্প দৈর্ঘ্যের মধ্যে তীব্র প্রতিক্রিয়াশীল এবং অভিঘাতময় কোনো লেখা পড়তে চান, সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখবার। বিশদ আলোচনা এগোনোর আগে বলি, নমস্কার, আমি সোমালি। আপনারা দেখছেন বই চর্চায় সোমালি। আমি এই চ্যানেলে বাংলা বই নিয়ে, সাহিত্য নিয়ে আলোচনা করে থাকি। যদি এই চ্যানেলে নতুন হন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। কিছু কিছু লেখা পড়বার পর বেশ কিছুক্ষণের জন্য থমকে যেতে হয়, কেননা পাঠ শেষে মনে একটার পর একটা প্রশ্নের ঝড় উঠতে থাকে। সেই প্রশ্নগুলো সরাসরি চ্যালেঞ্জ জানায় মধ্যবিত্ত মানসিকতার ভাবলেশীনতাকে, পলায়নবৃত্তি মনোভাবকে এবং সর্বোপরি ভীরুতাকে। রমাপদ চৌধুরীর খারিজ এমনই একটি উপন্যাস। শব্দচয়ন এবং বাক্য বিন্যাসের মাধ্যমে মানুষের মনে বাসা বেঁধে থাকা স্থবিরতাকে কীভাবে আঘাত করতে হয় তার নজির খারিজ। এই উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাই জয়দীপ এবং অদিতির সাজানো গোছানো একটি মধ্যবিত্ত সংসার এবং তাদের একমাত্র ছেলেকেও দেখতে পাই, যার নাম টুকাই। তাদের আশ্রয় পালান নামের একটি ছেলে থাকে এবং সেই ছেলেটি জয়দীপ এবং অদিতির সংসারে সহায়ককারী কর্মীর ভূমিকায় নিয়োজিত। এই পালানের অস্বাভাবিক এবং মর্মান্তিক মৃত্যুকে নিয়েই ঘটনার সূত্রপাত। পালানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষের সন্দেহের চোখ এসে পড়ে জয়দীপ এবং অদিতির ওপর, এবং কালক্রমে ঘটনাটি থানা পুলিশ অবধি গড়ায়। বিচারালয় এই বিষয়টি বা এই মর্মান্তিক মৃত্যুর আসল কারণটি উদ্ঘাটিত হয় এবং সেই বিচারের বা সেই মামলার ফলটি সম্পর্কেও এই উপন্যাসের নামকরণেই ইঙ্গিত দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রেও কোনো সন্দেহের অবকাশ নেই। মূলত খারিজ উপন্যাসটির দুটি মূল স্তম্ভ হলো এই উপন্যাসটির উপস্থাপনা এবং রমাপদ চৌধুরীর অসম্ভব প্রতিক্রিয়াশীল লেখনী। পালানের অস্বাভাবিক মৃত্যুর পরে যেন তেন প্রকারেণ জয়দীপ যখন তার নিজের পিঠ বাঁচাতে চাইছে, এই মৃত্যুতে তার যে কোনো রকম দায় আছে সেটা অস্বীকার করতে চাইছে, সেই বর্ণনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে। পাঠক হিসেবে আমরা ভাবতে বাধ্য হই যে শুধু সমাজবদ্ধ মানুষ হিসেবে নয়, বিবেকবান একক মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব প্রশ্নাতীত। প্রসঙ্গক্ষেত্রে উপন্যাসের একটি অংশের কথা বলা যেতে পারে। সেখানে প্রচণ্ড ক্রাইসিসের সময় জয়দীপ একটার পর একটা পরস্পর বিরোধী চিন্তাভাবনার দ্বারা নিজেকে অস্থির করে তুলছে। একবার তার মনে হচ্ছে যে এই যে একটি কিশোর মারা গেল তার বাড়িতে, এ সম্পর্কে তার কি কোনো দায় নেই। পরক্ষণেই তার মনে হচ্ছে যে পৃথিবী একরকম নিয়মে চলছে, সমাজ একরকম নিয়মে চলছে, সার্বিক অবক্ষয়ের দায় সে একা নেবেই বা কেন। পাশাপাশি তার এও মনে হচ্ছে যে এই সমস্ত কথাই সে নিজেকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, নিজের দায় এড়াবার জন্য বলছে। এই এতগুলো কথা, জয়দীপের এই অন্তর্দ্বন্দ্বকে লেখক মাত্র একটি লাইনে বুঝিয়ে দিলেন। সেই লাইনটি আমি একটু পড়ে শোনাচ্ছি। আবার সমাজ টমাজের মধ্যে আনছি কেন? কথায় কথায় সমাজের কথা তো মানুষ টেনে আনে নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই কথাগুলো কোথাও গিয়ে পাঠকের মর্মে গিয়ে বেঁধে। এই কারণেই স্বল্প দৈর্ঘ্যের এই উপন্যাসটি পাঠকের মনে সুদূর প্রসারী প্রভাব ফেলে। যদি কখনো মনে হয় যে আমরা আত্মবিশ্লেষণ বিমুখ হয়ে পড়ছি, নিজেকে প্রশ্ন করতে ভুলে যাচ্ছি, সে সময় যদি বইয়ের তাক থেকে খারিজ তুলে পড়া যায়,
তাহলে মনে হয় আমাদের চোখের সামনে কেউ যেন আয়নাটা তুলে ধরল। আমরা নিজেকে প্রশ্ন করতে বাধ্য হই। রমাপদ চৌধুরী ক্লাসিক উপন্যাস খারিজের প্রাসঙ্গিকতা তাই প্রশ্নাতীত। পরবর্তী যে উপন্যাসটি নিয়ে আমরা কথা বলবো, সেই উপন্যাসটিতে বিচিত্র এক গোষ্ঠী জীবনের সার্বিক চিত্র আমরা দেখতে পাই। আমাদের চোখে পড়ে প্রান্তিক গোষ্ঠীর শ্রমজীবী মানুষ প্রায় মৃত্যুর সঙ্গে হাত জড়াজড়ি করে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে। শৈশব সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখে না, বরং রোগক্লিষ্ট শীর্ণ দেহে নিষ্ফল বাসনা মনের মধ্যে লালন করে। সেই বাসনা হয়তো এ জীবনের মতো পূরণও হবে না। ভালোবাসা বা প্রেম সেখানে নীতিজ্ঞানের ধার ধারে না। সেখানে প্রত্যেকটি মানুষের বুকে সঞ্চারিত হয় অনিশ্চয়তা। এমতাবস্থায়, এমন পরিস্থিতিতে যদি এমন কোনো মানুষ, দৈবাৎ সেরকম সেখানে গিয়ে উপস্থিত হয়, যার জীবনের রূঢ়তা, জীবনের কৃপণতা সম্পর্কে ধারণা রয়েছে, কিন্তু এমন অস্বাস্থ্যকর প্রতিগন্ধময় পরিবেশেও যে মানুষ বেঁচে থাকতে পারে সে সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে সে কি করবে? সে কি সেখানকার মানুষের মতো নিয়তির হাতে নিজেকে সঁপে দেবে, না সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের জট পাকানো জীবনে কিছুটা হলেও সুরাহা আনার চেষ্টা করবে? সেটি জানতে পড়তে হবে সমরেশ বসুর উপন্যাস বিটি রোডের ধারে। বিটি রোডের ধারে গজিয়ে ওঠা বস্তিগুলোর মধ্যে নয়া সড়কের বস্তি অঞ্চলই এবং সেখানকার মানুষের জীবন সংগ্রাম এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। চটকলের কর্মী থেকে শুরু করে মাদারির খেলা দেখানো বাজিকর, রান্নার কাজে নিয়োজিত মানুষ প্রভৃতি বিভিন্ন পেশার মানুষ এই অঞ্চলে বাস করেন। এদের মধ্যে একটি অদ্ভুত চরিত্রকে আমরা দেখতে পাই, যার উপস্থিতি বা যার অস্তিত্ব এই পরিবেশে কিছুটা বেমানান, এবং সে যে কতটা বেমানান এই পরিবেশে সেটা তার ব্যবহারে প্রকাশ পায়। তার সঙ্গে ভালো করে মিশলে তবে জানা যায়, তাকে দেখে বোঝার উপায় নেই। তিনি হলেন এই বস্তির মালিক বাড়িওয়ালা। এই চরিত্রটির কোনো নামও নেই, এই চরিত্রটিকে উপন্যাসে বাড়িওয়ালা নামেই অভিহিত করা হয়েছে। যেখানে জীবন এত রূঢ়, যেখানে জীবন এত কৃপণ, সেখানে এই বাড়িওয়ালা নামের ভদ্রলোকটি সবাইকে মমতায় আগলে রাখেন। যখন প্রয়োজন পড়ে তখন অভিভাবকের মতো শাসনও করেন, এবং প্রায় বিনা ভাড়ায় বা নামমাত্র ভাড়ায় এখানকার মানুষদের তিনি থাকতে দিয়েছেন। কিন্তু শুধুমাত্র আবেগে জীবন চলে না বা কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয় না। সেই কারণেই নয়া সড়কের বস্তি এলাকার মানুষ অন্ধকারের মধ্যে বিভ্রান্তের মতো এক টুকরো আলোর খোঁজ করে। এমতাবস্থায় এদের মধ্যে হাজির হয় গোবিন্দ। আকস্মিকতা কাটিয়ে আস্তে আস্তে সে এখানকার বস্তি অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে পড়ে, এবং এই অঞ্চলের আর 5 জন বসবাসকারী মানুষ, যথা গণেশ, দুলারি, লোটন বউ, কালো, নগেন, বাড়িওয়ালার একজন হয়ে সে এদের বোঝাতে শুরু করে যে শুধুমাত্র আবেগ প্রবণতায় জীবন চলে না, সেখানে বাস্তব ধর্মিতারও প্রয়োজন আছে। এবং নিজের জীবনে, নিজের অতীত জীবনে তার যে জ্বালা, তার যে ক্ষোভ, সেটা ভুলে সে সেইখানকার মানুষদের যদি কোনো রকম সদর্থক পরিবর্তন আনতে পারে তাদের জীবনে, সেই চেষ্টায় নিয়োজিত হয়। শেষে সে তার কাজের কোনো রকম স্বীকৃতি পায় কি? আর তার এই উদ্যোগের ফলে সেই বিটি রোডের বস্তি অঞ্চলের মানুষদের জীবনে চিরস্থায়ীভাবে কোনো ইতিবাচক পরিবর্তন আসে কি? জানতে হলে সমরেশ বসুর বিটি রোডের ধারে উপন্যাসটি পড়তে হবে। সমরেশ বসুর বলিষ্ঠ লেখনীর ফলে পাঠকের সঙ্গে বিটি রোডের ধারের সেই বস্তি অঞ্চলের প্রত্যেকটি অধিবাসীর এক সহমর্মিতার সম্পর্ক স্থাপিত হয়। অদ্ভুত একটি অনুভূতির সৃষ্টি হয় পাঠকের মনে এই বিটি রোডের ধারে উপন্যাসটি পড়বার পর। সে অনুভূতিটি হয়তো সত্যি কথা বলতে গেলে
স্বস্তিদায়ক নয়, একটু আনকমফোর্টেবল, একটু অস্বস্তিদায়ক, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কেননা এই ধরনের উপন্যাস পড়লে, বিশেষ করে বিটি রোডের ধারে পড়লে না, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা বোধ জন্মায়, এবং সেই কৃতজ্ঞতা বোধের ফলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি একটা সহমর্মিতার বোধ জাগে। এটাই বোধহয় ক্লাসিক উপন্যাসের বৈশিষ্ট্য বা ক্লাসিক সাহিত্যের বৈশিষ্ট্য। যদি এখনও না পড়ে থাকেন তো আমি অনুরোধ করব নিশ্চয়ই পড়ে দেখবেন সমরেশ বসুর বিটি রোডের ধারে। মাঝে মাঝে না নিজেকে বোঝবার জন্য আমাদের নৈশব্দের বড্ড প্রয়োজন হয়। শুধুমাত্র নিজের সঙ্গে নিজের সময় কাটানোটাও কিন্তু খুব জরুরি। নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা যদি ঠিক থাকে না, দেখবেন যে কোনো ধরনের বিরূপ পরিস্থিতি আসুক, পরিবর্তিত পরিস্থিতি আসুক না কেন, আমরা নিজেকে হারিয়ে ফেলবো না এবং নিজেদের চিনে নিতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের মনে বা আমাদের চিন্তন পদ্ধতিতে কখনো ঘুণ লাগবে না। এই বোধটাই আমার মধ্যে সক্রিয় হয়ে ওঠে যতবার আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুণ পোকা উপন্যাসটি পড়ি। এই উপন্যাসে আমাদের সঙ্গে পরিচয় ঘটে শ্যাম চক্রবর্তী নামের এক যুবকের। সেইন্ট অ্যান্ড মিলার নামে একটি বেসরকারি সংস্থায় কর্মরত শ্যাম তার বসের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের করা কটূক্তির প্রতিবাদে তার চাকরিতে ইস্তফা দেয়, এবং সেই ইস্তফা দেওয়ার পর থেকে অদ্ভুত একটা নেশা তাকে পেয়ে বসে। সে নিজের পূর্বের পরিচয় এক অর্থে ঝেড়ে ফেলে দিয়ে নতুন একটি সত্তার খোঁজে নিজের মানসিক স্বাস্থ্যকে বিপন্ন করে তোলে এবং শ্যামের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাকে আস্তে আস্তে অদ্ভুত ধরনের একটা আচ্ছন্নতা গ্রাস করে। উপন্যাসের শুরুতে আমরা দেখি যে মুহূর্তের জন্য হলেও শ্যাম সেই আচ্ছন্নতা কাটিয়ে ওঠে, কিন্তু উপন্যাস যত এগোতে থাকে আমরা দেখি যে শ্যাম ভূতগ্রস্তের মতো সেই আচ্ছন্নতার হাতে বা সেই অদ্ভুত বোধের হাতে নিজেকে সঁপে দেয়, এবং এই মানসিক বিপন্নতা তাকে কোথায় নিয়ে যায় সেটি জানতে ঘুণ পোকা উপন্যাসটি পড়তে হবে। শ্যাম ছাড়াও আরও বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় চরিত্র এই উপন্যাসে আমরা দেখতে পাই, এবং একজন সচ্ছল জীবন কাটানো যুবকের হঠাৎ এই পরিবর্তনে তার জীবনের আশেপাশে থাকা যে সমস্ত চরিত্ররা যারা শ্যামের সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের সঙ্গে শ্যামের সম্পর্কের ক্ষেত্রে কি কি পরিবর্তন সাধিত হয় সেটিও এই উপন্যাসের অন্যতম একটি দিক এবং ইন্টারেস্টিং দিক। প্রসঙ্গত শ্যামের বান্ধবী ইতু এবং শ্যামের বন্ধু অরুণের কথা বলা যেতে পারে। ইতু শ্যামের এই হঠাৎ পরিবর্তনের কারণটা জানতে আপ্রাণ চেষ্টা করেছে এবং এক অর্থে বাধ্য হয়েছে রণে ভঙ্গ দিয়ে শ্যামের থেকে দূরে সরে যেতে। অন্যদিকে আবার অরুণ শ্যামের একটি দুর্বল পরিস্থিতিতে, যখন শ্যামের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা নেই এক অর্থে, সেই রকমের একটি পরিস্থিতিতে নিজের চারিত্রিক দৈন্যতা প্রকাশ করে অনেক দিন বাদে শ্যামকে আত্মপ্রসাদের একটা সুযোগ করে দিয়েছে। এছাড়াও আরও কিছু চরিত্রদের আমরা দেখতে পাই ঘুণ পোকা উপন্যাসটিতে, যাদের প্রভাব এতটা সুদূর প্রসারী যে শ্যাম অর্ধচেতন অবস্থাতেও সেই চরিত্রগুলির প্রভাব থেকে নিজেকে বের করতে পারে না। প্রসঙ্গ ক্ষেত্রে বলা যেতে পারে শ্যামের ছোটবেলার বন্ধু মিনুর কথা। যে কোনো ধরনের অপরাধপ্রবণ বা মারমুখো ব্যক্তিকে দেখলেই শ্যামের মিনুর কথা মনে পড়ে। বলা যেতে পারে শ্যামের পাইস হোটেলের বন্ধু সুবোধ মিত্রের কথা। ভদ্রলোকের সারল্য এবং বন্ধু বাৎসল্যের প্রতি শ্যাম নিজের মানসিকভাবে চূড়ান্ত অস্থিরতার মধ্যেও একটা অদ্ভুত টান অনুভব করে। এবং আলোচনার এই অংশে যার কথা না বললেই নয় সে হচ্ছে লীলা।
চোখের দেখাকে ভরসা করে বা চোখের দেখাকে সম্বল করে শ্যাম লীলাকে নিয়ে স্বপ্ন দেখতে বসে, এবং সে স্বপ্ন যে তার সুস্থ মস্তিষ্কের কাজ নয় সে তো বলাই বাহুল্য। আসলে মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে মন মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, এবং সার্বিক সুস্থ জীবন কাটানোর ক্ষেত্রে বোধহয় কখনোই তা কাম্য নয়। পরিবর্তিত পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত একটি যুবকের বল্গাহীন মনের নানান রকম প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই উপন্যাসটিতে, এবং সেটি উপন্যাসের মূল উপজীব্য। খুনপোকা উপন্যাসটি পড়ার পর আমার আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানা খোঁজে উপন্যাসের একটি লাইন খুব মনে পড়ে, নিরানন্দের মধ্যে আনন্দের খোঁজ করা। আমার মনে হয় এই বার্তাটিও কোথাও গিয়ে খুনপোকা উপন্যাসটিতেও রয়েছে। তাই উপন্যাসটি পড়ে শেষ করার পর দেখবেন সাময়িক বিষণ্ণ ভাবটা কেটে গেলে না নিজের ভাবনা চিন্তার মধ্যে একটা স্বচ্ছতা অনুভূত হয়। আমার কোথাও গিয়ে মনে হয় যে খুনপোকা উপন্যাস পাঠককে নিজের সঙ্গে নিজের আত্মিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানায় এবং নিজের সার্বিক সত্তার প্রতি সচেতন হতে বলে। আজকের পর্বে আলোচিত 3টি উপন্যাসই পাঠককে কোনো না কোনোভাবে নিজের প্রতি এবং নিজের চারপাশের মানুষজনদের প্রতি সচেতন হওয়ার বার্তা দেয়। যদি কখনো মনে হয় যে আপনার পাঠক সত্তার একটা প্রবল অভিঘাতের প্রয়োজন, তাহলে আজকের পর্বে আলোচিত 3টি উপন্যাসের মধ্যে যে কোনো একটিকে আপনি বেছে নিতে পারেন। যদি আজকের পর্বটি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওটিকে লাইক করবেন, এবং এখনও বই চর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।